হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে। কার্বোহাইড্রেট কি জিনিস? কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের তৈরি একটা যৌগ, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত হতে পারে? 1:1, আমরা একটা সংক্ষিপ্ত যৌগ জানি যেটার নাম হচ্ছে গ্লুকোজ। দেখো তো, C6H12O6, এদেরকে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত থাকে? C1H2O1 দিয়ে আমরা অনুপাতটা পাচ্ছি। এমন মানে কার্বোহাইড্রেট। কিন্তু এমন অনেক যৌগ আছে যাদের অনুপাতটা সমান না হওয়া সত্ত্বেও তারা কার্বোহাইড্রেট, যেমন সুক্রোজ। সুক্রোজের দেখো সংকেত হচ্ছে C12H11O, 22 আর O11। এদেরকে কি 12 দিয়ে ভাগ করলে এই অনুপাতটা আসে না, কিন্তু সুক্রোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট। আচ্ছা, আবার এমন অনেক যৌগ আছে যাদের 1:2:1 থাকলেও তারা কিন্তু কার্বোহাইড্রেট না, যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। আর কিটোন জাতীয় যৌগগুলো কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা অ্যালডিহাইড গ্রুপের মধ্যে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যার আর্দ্র বিশ্লেষিত মানে হচ্ছে পানি দিয়ে বিশ্লেষিত হলে হাইড্রোক্সিল গ্রুপগুলো যুক্ত হয় অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন করে, তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা এদের ডেরিভেটিভস। আচ্ছা, আমি দেখাই। গ্লুকোজের সংকেত দিয়ে শুরু করি, যেহেতু তোমার এটা সবচেয়ে সহজ। একটা কার্বন দিলাম, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা, পাঁচটা, ছয়টা। এখন গ্লুকোজ, তাই না? কার্বন গুলো যুক্ত করে দিই আগে। দেখো এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে। অ্যালডিহাইডকে এভাবেও লেখা যায়, ঠিক আছে? তো দেখো আমি এখানে এইচ দিলাম, OH, OH, H, OH। দেখো এখানে অ্যালডিহাইড মূলক আছে, সাথে এখানে OH কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা আছে, পলি অনেকগুলো, এই জন্য পলি হাইড্রোক্সি। আমরা আরেকটা যৌগ দেখি। একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই যে দেখো এখানে একটা আলাদা মূলক, বাকিগুলো সব সেম। দেখো তো এখানে কিটোন মূলক আছে, কিটোন, সাথে আছে কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা OH। এখানেও তাহলে পলিহাইড্রোক্সি। তাহলে আমরা কি বুঝলাম? এটা অ্যালডিহাইড এবং কিটোন মূলক, সাথে হচ্ছে পলিহাইড্রোক্সি মূলক থাকবে বা অ্যালকোহল মূলক থাকবে, সেটাই কি আমাদের কার্বোহাইড্রেট। তুমি এগুলোকে এইভাবে লিখতে পারো, C6H12O6। কিন্তু এটা যেহেতু গ্লুকোজ আর এটা যেহেতু ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজে আমার কি ছিল? অ্যালকোহল মূলক, এই জন্য এটা অ্যালডোজ সুগার। আর যেহেতু ফ্রুক্টোজে কিটোন গ্রুপ আছে, এই যে এইটা, সেহেতু ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার। আশা করি বুঝছো। আর হাইড্রেটস অফ কার্বন কি বোঝায়? কার্বনের জলায়ন, তাই না? দেখো আমি যদি একটা কার্বনকে একটা পানির সাথে বিক্রিয়া করে, তাহলে কি তৈরি হবে? 1:2:1, মানে কার্বোহাইড্রেট। এই জন্য এটাকে কার্বনের জলায়ন বলা হচ্ছে। আচ্ছা দেখো, অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট থাকে। এটা ম্যাট 10-11 থেকে আসছে। কার্বোহাইড্রেট উৎস, প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। মনে রাখবা, উদ্ভিদের সঞ্চিত কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ, আর প্রাণীর সঞ্চিত কার্বোহাইড্রেট হচ্ছে গ্লাইকোজেন।
এখন আসি বৈশিষ্ট্য। এটা দানাদার, যেমন চিনি। তারপর হচ্ছে তন্তুময়, সেলুলোজ। আমরা জানি যে অনেকগুলো সেলুলোজ চেইন নিয়ে গঠিত হয়। তারপর হচ্ছে পাউডার জাতীয় পদার্থ, যেমন আমরা যেগুলো দেখি গ্লুকোজ পাউডার রূপে পাওয়া যায় বাজারে কিনতে। তারপর হচ্ছে স্বাদে মিষ্টি, যেমন সুক্রোজ চিনিতে থাকে, বা তোমার হচ্ছে যেসব অন্যান্য মিষ্টি জাতীয় দ্রব্য থাকতে পারে। আর স্বাধীন, যেমন সেলুলোজ, এটা গাছে থাকে, আমরা জানি সেলুলোজ স্বাদ। আর তারপরে অঙ্গারে পরিণত। অঙ্গার মানে হচ্ছে কয়লা। কয়লা কি? কার্বনের একটা রূপ। আমরা কি জানি যে অ্যালডিহাইডে কার্বন থাকে, তাহলে কার্বনকে যদি পোড়ায় তাহলে সেখান থেকে কয়লা তৈরি হবে, কয়লাকে বলা হচ্ছে অঙ্গার। আর অধিকাংশ পানিতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। মনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট একটা সরল ধরন। তারপর হচ্ছে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করে। অ্যাস্টার জিনিসটা হচ্ছে, ধরো এখানে একটা কার্বোহাইড্রেট আছে, তারপর হচ্ছে একটা অ্যাসিড হচ্ছে তোমার এইটা। এখন আচ্ছা, এটা না দিয়ে ধরো এটা, এখন এটার সাথে যদি আমি এটার বিক্রিয়া ঘটাই, দেখবা যে এখানে যে OH আর এখানে H আলাদা হয়ে যায়, H2 গঠন করলো। আর বাকি যে অংশটুকু সেটা দিয়ে এইটা গঠন করছে। এই যে ডবল মিথাইল গ্রুপ, এই আর মানে হচ্ছে মিথাইল গ্রুপ, ঠিক আছে? এইটাকে বলা হয় মিথাইল গ্রুপ। দুইটা মিথাইল গ্রুপ থাকলে সেটাকে আমরা বলি এস্টার। তো কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিশে এস্টার তৈরি করবে। আর দেখো এরা আলোক সক্রিয়, আলোক সমানুপাত প্রদর্শন করে। আলোক সক্রিয় মানে হচ্ছে তুমি নির্দিষ্ট যদি কোনো আলো দাও তাহলে দেখা যাবে যে, ধরো এটা গ্লুকোজ, এটা দেখো OH গুলো, একটা OH এখানে আছে, বাকিগুলো বাম দিকে আছে। দেখা যাবে যে নির্দিষ্ট আলো যদি পড়ে এটার উপর, তাহলে এই OH টা এদিকে চলে যাবে, বাকি যারা আছে সবাই এই সাইডে চলে আসবে, ঠিক আছে? কার্বোহাইড্রেটের কাজ হৃদয়ের প্রধান শক্তি হিসেবে কাজ করে। যেমন তোমার গ্লুকোজকে জারিত করলে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, তারপর আরো জারিত করলে অ্যাসিটাইল কোয়ে, ওখান থেকে আমার ATP তৈরি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা তুমি জানো। তারপর হচ্ছে সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে, সেল মানে কোষ প্রাচীর আর কি। তারপর হচ্ছে কার্বন কাঠামো প্রদান করে, সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা? এটা তোমাকে পড়াইছি। দেখো এটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই অস্থিসন্ধির মধ্যে মাঝখানে এক ধরনের তরল থাকে, নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এর মধ্যে এক ধরনের উপাদান থাকে যার নাম হচ্ছে মিউকো পলিস্যাকারাইড। এই মিউকো পলিস্যাকারাইড হচ্ছে তোমার শর্করা। তো তুমি জানো যে সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি? এই যে এখানে যে ঘর্ষণ গুলো হচ্ছে, এতে যাতে অস্থি ক্ষয় না হয়ে যায় সেটা থেকে প্রোটেক্ট করা কার কাজ? এই যে সাইনোভিয়াল ফ্লুইডের। সাইনোভিয়াল ফ্লুইডের একটা উপাদান যেহেতু শর্করা, তাহলে বলা যায় যে শর্করা সাইনোভিয়াল অতিসঞ্চিত লুব্রিকেন্ট, বা তোমার কি বলে এটাকে, ঘর্ষণ বিরোধী বল হিসেবে কাজ করছে। উদ্ভিদের সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে স্টার্চ, আগে বলছি। তারপর কেলভিন চক্র, ক্রেবস চক্রের মধ্যে গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয় অংশগ্রহণ করে। কোএনজাইমের গাঠনিক উপাদান হিসেবে থাকে, যেমন ATP, NADP, FAD, এগুলো হচ্ছে রিডিউসড কোএনজাইম। আর ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বিপাকে সহায়তা করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট প্রাচীরের প্রধান উপাদান। আর এটা তো জানো, নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ, ডিঅক্সিরাইবোজ সুগার, পেন্টোজ সুগার, মানে 5টা কার্বন থাকবে। রাইবোজ যেটা হচ্ছে RNA এর উপাদান, আর ডিঅক্সিরাইবোজ মানে 2 নম্বর কার্বনে অক্সিজেনটা নাই, এটা DNA এর উপাদান।
আচ্ছা দেখো, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে, বলছি এটা তোমাকে। মৌলিক চাহিদা ইত্যাদি কার্বোহাইড্রেট থেকে আসে। সেলুলোজ কার্বোহাইড্রেট উদ্ভিদের দৃঢ়তা সুরক্ষা প্রদান করে। দেখো কার্বোহাইড্রেটের গঠন, মানে শ্রেণীবিন্যাস আর কি। স্বাদের ভিত্তিতে একটা সুগার, একটা সুগার, নন সুগার। সুগার মানে কি? চিনি। তো যেটা খেতে মিষ্টি সেটাকে আমরা সুগার বলবো। সুগার কে আছে? যেমন সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। নন সুগার কোনটা? যেমন সেলুলোজ। ঠিক আছে। তো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কি কি আছে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনো কি? তোমার যে মানে যেমন গ্লুকোজ, এটাকে তুমি যদি ভাঙো আর কোনো ক্ষুদ্রতম একক পাবা না। কিন্তু তুমি যদি সুক্রোজকে ভাঙো, সুক্রোজের সংকেত হচ্ছে এইটা। এটাকে তুমি যদি ভাঙো, একটা করে গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ পাবা, মানে এটাকে তুমি ভাঙতে পারবে। তাহলে এটা কি? একবার ভাঙতে পারলে তুমি দুইটা উপাদান যদি পাও, সেটা হচ্ছে দ্বিশর্করা। দেখো এখানে ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা আছে, সুক্রোজ, সেলোবাইজ, মল্টোজ। আর কার্বন সংখ্যার ভিত্তিতে যদি তিনটা কার্বন থাকে, ট্রায়োজ, চার কার্বন থাকলে টেট্রোজ, পাঁচ পেন্টোজ, ছয় হেক্সোজ, সাত হেক্সোজ, তাই না? অলিগোস্যাকারাইড, এটা তুমি তিন থেকে যদি পাঁচ পর্যন্ত পাও। ট্রাইস্যাকারাইড, তিনটা শর্করা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টাস্যাকারাইড। এটা কিন্তু পাঁচটা কার্বোহাইড্রেট। আর এখানে যে টেট্রোজ, পেন্টোজ বললাম, এগুলা কিন্তু কার্বন, কার্বন সংখ্যার ভিত্তিতে। এরপর দেখো পলিস্যাকারাইড। পলি মানে অনেক, ছয়ের বেশি থাকলে সেই ক্ষেত্রে আমরা পলি বলবো। গঠন সহায়ক, সেলুলোজ, পেকটিন, এগুলো গঠনে সাহায্য করে। সেলুলোজ কোথায় থাকে? কোষ প্রাচীর। পেকটিন থেকে ফ্রাগমোপ্লাস্ট। আর ভেসিকল কি তৈরি করে? মাধ্যমিক প্রাচীর। পড়ছো? সঞ্চিত খাদ্য থাকে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। প্রাণীতে হলে শ্বেতসার বা গ্লাইকোজেন, আর স্টার্চ বা শ্বেতসার হলো উদ্ভিদে, আর গ্লাইকোজেন হলো প্রাণীতে। দেখো স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট আবার দুই প্রকার, একটা হচ্ছে সুগার আর নন সুগার। এখানে তোমার জাস্ট এই এক্সাম্পল লাগবে। তুমি সুগার কে কে? মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। আর নন সুগার কি? মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। রাসায়নিক গঠন যেমন পড়লাম আমরা, মনোস্যাকারাইড, ডাই, পলি, অলিগো ইত্যাদি। মনোস্যাকারাইডের মধ্যে আমরা দুইটা জিনিস আসতে পারবো, একটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। দেখো কার্বোহাইড্রেটকে যদি হাইড্রোলাইসিস, পানি দিয়ে বিশ্লেষণ করা যায়, তাহলে সরল কোনো কার্বোহাইড্রেট এখন পাওয়া যায় না, সেগুলো হচ্ছে মনোস্যাকারাইড। আমি একটু বুঝাই বলি। ধরো গ্লুকোজ, গ্লুকোজের সুক্রোজের মধ্যে মেইন পার্থক্য কি? গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, মানে অ্যালডিহাইড ছিল। আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার, মানে কিটোন গ্রুপ ছিল। কিন্তু তাদের আণবিক সংকেত সেম, C6H12O6, আবার C6H12O6। এখান থেকে আমার একটা জিনিস বের হয়ে যাবে। কি বের হবে? পানি বের হয়ে যাবে। তারা দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন আমরা বাদ দিব, তো দুইটা মিলে আমার কি তৈরি হবে? সি সিক্স এইচ C6, এখানে 6, এখানে 6, C12H24 হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু দুইটা বিয়োগ করে ফেলছি, তাহলে H22, আর অক্সিজেন একটা ব্রেক করছে, তার মানে O11। তাহলে এটা যেটা তৈরি হলো সেটা সুক্রোজ। এখন তুমি পুনরায় যদি পানি দিয়ে এটাকে ভাঙো, তাহলে কি তৈরি হবে? এই দুইটা জিনিসই তৈরি হবে, সুক্রোজ, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কারণ কি? আমার এখানে দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন কম ছিল, যখন আমি এটা আবার দিয়ে দিলাম তখন ভেঙে আবার গ্লুকোজ ফ্রুক্টোজে রূপান্তর হয়ে গেল। মনোহাইড্রেটে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10টি। কার্বনের সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে 3 কার্বন বিশিষ্ট ট্রায়োজ, 4 হলো টেট্রোজ, 5 হলো পেন্টোজ, 6 হলো হেক্সোজ, আর 7 হলো হেক্টোজ। এভাবে ভাগ করা যায়। আচ্ছা, মনোস্যাকারাইড গুলোতে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মুক্তভাবে থাকে, এটা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। আচ্ছা, বিজারক কি করে? জাগ্রত বিদ্যান, যাতে জারক, জারক কি করে?
গ্রহণ, আর বিচারক দান করে, তাই না? আর জারক কি করে? জারক করা হচ্ছে বিজারণ, আর বিচারক করা হচ্ছে জারণ। তাহলে এই জারকে কি গ্রহণ করবে বলতো? এ অক্সিজেন গ্রহণ করবে কার থেকে? যার বিজারণ হচ্ছে, তাই না? এখন ঘটনা কি, যেহেতু বিচারক হিসেবে কাজ করছে, এ কি দান করবে? অক্সিজেন দান করে দিবে। আর জারণ কি যার হবে, সে অক্সিজেনটা গ্রহণ করবে। তার একটা জিনিস বোঝাই তোমাকে। ধরো এটা হচ্ছে, সাপোজ এটা একটা গ্লুকোজ। এখানে এই যে হাইড্রোজেনটা আছে, এটা কি করতে পারে? এই যেহেতু বিচারক, বিচারক কি ঘটায়? জারণ, তাই না? তো জারণ যদি হয়, অক্সিজেন যোগ করবে, হাইড্রোজেন বাদ দিবে, অথবা ইলেকট্রন বাদ দিবে ওই পদার্থ থেকে। তাহলে বিচারক যেহেতু, এ কি করবে? এখানে একটা মুক্ত অক্সিজেন গ্রুপ আছে, এর একটা হাত খালি আছে, তো যেখান থেকে কোন একটা যৌগ, যেমন এখানে একটা যৌগ আছে, এখান থেকে একটা প্রোটন নিয়ে নিবে। তাহলে এই যৌগ থেকে প্রোটন বের হয়ে যাচ্ছে, তার মানে কি জারণ হচ্ছে। আর যে জারণ ঘটাচ্ছে সে কি? বিচারক। এই জন্য যাদের অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকে, মুক্ত, মানে এই যে মুক্ত প্রান্ত থাকে, তাহলে তারা কি করবে? প্রোটন গ্রহণ করতে পারবে, আর তারাই কি? বিচারক। তারপর হচ্ছে ট্রায়োজ। দেখো ট্রায়োজ, এখান থেকে আমাদের জাস্ট উদাহরণ লাগবে, গ্লিসারোডিহাইড, ডাইঅ্যাডোক্সিঅ্যাসিটোন, এটা হচ্ছে সরল ট্রায়োজ। এখন কোনটা অ্যালডোজ, কোনটা কিটোজ? দেখো অ্যালডোজ হচ্ছে গ্লিসারোডিহাইড, অ্যালডিহাইড যেহেতু আছে তাহলে অ্যালডোজ। আর দেখো ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন, টোন থেকে কিটোন মনে রাখবে, এই জন্য কিটোজ শর্করা হচ্ছে ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন। আর রিডিউসিং সুগার, রিডিউসিং গ্রুপ বা সুগার, আমি এখানে যেটা বুঝালাম, এখানে যে গ্লুকোজ, গ্লুকোজ কি করলো? এখান থেকে প্রোটন গ্রহণ করতে পারলো, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই না? এখন ও যদি প্রোটনটা গ্রহণ করে নিয়ে হচ্ছে বিজারক, মানে রেডক্স করাচ্ছে আর কি, তাই না? তাহলে গ্লুকোজ হচ্ছে রিডিউসিং সুগার, গ্লুকোজ হচ্ছে রিডিউসিং সুগার। সেরকমই এরা হচ্ছে অ্যালডোজ এবং কিটোজ হচ্ছে রিডিউসিং সুগার। তারপর হচ্ছে টেট্রোজ, চারটা কার্বন ওয়ালা, এটা হচ্ছে ইরিথ্রো চার ফসফেট। পেন্টোজ, পেন্টোজ কি কি আছে? রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। তুমি জানো যে রাইবোজ হচ্ছে আরএনএ এর উপাদান, আর ডিএনএ হচ্ছে, ডিঅক্সি রাইবোজ হচ্ছে ডিএনএ এর উপাদান। 2 নম্বর কার্বনে থাকে না, দেখো অক্সিজেন। এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন। দেখো অক্সিরাইবোজ মানে রাইবোজ সুগারে এখানে একটা অক্সিজেন আছে, কিন্তু ডিঅক্সির ক্ষেত্রে দেখো এখানে একটা অক্সিজেন থাকার কথা ছিল, যেটা নেই, এই জন্য ডিঅক্সি রাইবোজ সুগার।